দাবি আদায়ে অনড় অবস্থান, দ্বিতীয় দিনের মতো অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে, দুশ্চিন্তায় সাধারণ শিক্ষার্থীরা। টানা বর্ষণে ফেনীতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার অবনতি, রংপুরে ভোগান্তি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আস্তানা সন্দেহে একটি বাড়িতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অভিযান, বোমা ও অস্ত্র উদ্ধার। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত চান স্বজনরা, উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কুষ্টিয়ায় এক প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ বিএনপি নেতার দখলে, বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও মেলেনি সুরাহা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে ক্লাস পরীক্ষা না হওয়ায় সেশন জটে পড়ার শঙ্কা নিয়ে চরম দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। দ্বিতীয় দিনের মতো সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে শুরু করেন কর্মবিরতি কর্মসূচি। এর কিছুক্ষণ পরে গ্রাউন্ড ফ্লোরে জায়গায় বসাকে কেন্দ্র করে কর্মবিরতিতে থাকা কর্মকর্তাদের দুই পক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন ও ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত 5 জন। আপগ্রেডেড কর্মকর্তারা হঠাৎ করে আইসা অতর্কিতভাবে চেয়ার দিয়ে পিটাপিটি শুরু করছে। ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের এখানে ব্যানারে যদি আমরা করি সব অফিসার, যার কারণে তারা দুর্বল হয়ে পড়ছে, তার কারণে আমাদেরকে হামলা করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতি চলায় ফাঁকা শ্রেণীকক্ষ, এক প্রকার অচল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলমান আন্দোলনকে যৌক্তিক মনে করলেও ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা। এটা দীর্ঘায়িত হয় তাহলে এটা দিন শেষে কোনোভাবে শিক্ষার্থীদের জন্য শুভ কিছু হবে না। ফলে আমরা মনে করি যে অনতিবিলম্বে সমস্যার আসলে সমাধানটা আসলে করে ফেলা দরকার। না প্রজ্ঞাপন বাতিল, শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্পেস গার্ল, সুপারগেট নিশ্চিত করতে কর্মবিরতি পালন করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সার্বজনীন পেনশন, আমাদের পেনশন তো আগে, আমরা এই নীতি চাই না। আমরা বিশ্ববিদ্যালয় সমূহকে এই প্রত্যয় স্কিম থেকে বাতিল করার জন্য অবিলম্বে আমরা দাবি জানাই। পেনশন বাতিল করে আমাদের পূর্বের ন্যায় আমরা যেন থাকতে পারি সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বৈষম্যমূলক পেনশন স্কিমের প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন তারা। গভর্নমেন্ট আনসার কেন করবে এটা আমরা কোনো গ্রহণযোগ্য মনে করি না। আমরা চাই এটা একটা বৈষম্যমূলক আচরণ এবং এটা অগ্রহণযোগ্য, একে সরকার ফিরে আসবে। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালে কার্যক্রম বন্ধ রাখার কথা বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি পূরণ, যেটা এই অংশটুকু বাকি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন। নোয়াখালীর চিত্র একই, শিগগিরই দাবি না আদায় হলে বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এর সাথে একাত্মতা জানায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরাও। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে। এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও রংপুর ও লালমনিরহাট অঞ্চলের মানুষ রয়েছে দুর্ভোগে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদী 4টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে ফেনীর উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পরশুরামের দক্ষিণ শালধর সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই বন্যার পানি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, ব্যবসা বাণিজ্য সব আমাদের হয়ে গেছে। 11টা বাজে এখান থেকে ভাঙি, মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মাল ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর, এ পর্যন্ত পানি বারবার উঠে এখানে। আমাদের ভিতরে বাজারে আজকে 40 থেকে 50 বছর ধরে কোনো ক্ষতি হয় নাই। এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে জেলা 200টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 950 মানুষ। জেলায় পানিবন্দী অন্তত লাখো মানুষ। একবার বন্যা হয়ে গেল, আবার এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে আবার কমতেছে। আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। বন্যার ক্ষত না শুকাতেই মৌলভীবাজারে ফের বন্যার আভাস। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মনু নদীর পানি 10 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার, জুরি নদীর পানি 172 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। পানি বাড়ে, এই পানি তো ঘর বাড়ি আমরা থাকতে পারি না গরো। আমরা আতঙ্কিত, পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মক্ষেত্র নাই। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে টানা বর্ষণে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালে এলাহি কুটি। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, টানা বর্ষণে সুনামগঞ্জের বন্যার কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আমরা এর আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে পানি বৃদ্ধির খবর। সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি চলমান আছে এবং আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া অনেকটা ভালো, যার কারণে কিন্তু সুরমা নদীর পানি কমেছে, অনেকটাই কমে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই যে 5-6 ঘন্টা সে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, কমেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার জালালপুর গ্রামে। সেই গ্রামের একটি কালভার্ট দিয়ে সুরমা নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। এই নদীতে পানি কমলেও কিন্তু এই হাওরে পানি প্রবেশ করে, হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই হাওর অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে পাশে এখানে যে জায়গায় আছি, এখানে একটি বাড়ি ছিল, বসতঘর ছিল। সেই বসতঘর কিন্তু এই পানির স্রোতে কিন্তু পানিতে ভেসে গেছে এবং এখানে মানুষজন কিন্তু খুবই বিপাকে আছেন। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এবং আমরা কথা বলেছি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে তাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং যে জায়গায় আশ্রয় কেন্দ্র প্রয়োজন সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া আছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন, যে স্বেচ্ছাসেবকরা আসলে যারা পানিবন্দী হয়ে পড়বেন তাদেরকে উদ্ধার কাজে নিয়োজিত থাকবেন। তো এই ছিল মোটামুটি সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি। আমরা এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর যেটি হচ্ছে যে মৌলভীবাজার পানি বাড়তেছে, ফুক করে মৌলভীবাজারের মনু নদীর পানি বাড়তেছে। এখন এই মুহূর্তে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে যে মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের নিম্না অঞ্চল অনেকটাই প্লাবিত হয়ে পড়েছে। সেই সাথে মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদী পানি বৃদ্ধিতে শেরপুর এলাকার যে নিম্না অঞ্চল আছে সেখানেও পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে। আপনি জানেন যে মাত্র 1 সপ্তাহ আগে যারা আশ্রয় কেন্দ্র ছিলেন, 2-4 দিন হয় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। গত রাত্রের ভারী বর্ষণের ফলে আবারও তাদের বাড়িঘর তলিয়ে যায়, এখন তারা আশ্রয় কেন্দ্রে আবার ফিরছেন। আমি দেখাতে চাই যে এটা হচ্ছে মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নিম্না অঞ্চলটা অনেকটাই প্লাবিত হয়ে আছে, মানুষের ঘর দুয়ারে পানি এবং মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিশেষ করে কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলার যে নিম্না অঞ্চলে পানিবন্দী ছিল মানুষ, সেই পানিটা আরও বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দুঃখ দুর্দশা এবং
মানুষের কষ্ট অনেকটা বৃদ্ধি পেয়েছে। আশা করা গেছিল যে বন্যার পানি কমার সাথে সাথে মানুষের ঘরদুয়ার থেকে অনেকের পানি নেমে গেছিল, কিন্তু সেই জায়গায় আবার পানি বৃদ্ধি পেয়ে সেটা আবার নিমজ্জিত হয়ে পড়েছে। এই অবস্থা হচ্ছে মৌলভীবাজারের বন্যার পরিস্থিতি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যেসব আশ্রয় কেন্দ্রগুলো খোলা ছিল সেগুলো আবার খুলে দেওয়া হচ্ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে গবাদি পশু নিয়ে মানুষজনরা বিপদে পড়েছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার হাকালুকি হাওরের যেটা হচ্ছে এখন এই বাতাসের কারণে মানুষের ঘর দুয়ার ভেঙে যাচ্ছে, অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হচ্ছে এবং পানি বাড়ার সাথে সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি এবং মেহেদি হাসান যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে, সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের। অতিবৃষ্টিতে পার্বত্য জেলার রাঙামাটি ও খাগড়াছড়িতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এতে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধস, অনেকেই গেছেন আশ্রয় কেন্দ্রে। এরই মধ্যে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে 600-রও বেশি পর্যটক। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলমান থাকায় পাহাড়ি এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সাজেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে 600-র বেশি পর্যটক আটকা পড়েছে। সোমবার মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়াতে সড়ক ও বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সাথে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। টানা বর্ষণে রাঙামাটি শহরের লোকনাথ মন্দির এলাকায় পাহাড় ধসে কেউ হতাহত না হলেও 2টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই অবস্থান নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জিনিসপত্র কিছুই বার করতে পারি নাই, পানি তো অনেক সিলিং সমান উপরে সিলিং সমান পানি উঠছে। খালের ঘরে ঘরটা রাইতে পানি উঠছে, আমার পানি কমছে না, আমি আরো বাড়তে আসছি। আমাদের গলহামায় পানি, আমরা এখন পানি দিয়ে আসছি অনেক কষ্ট করে। এদিকে খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় 4 ঘন্টা বন্ধ ছিল খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ। সকালে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এর আগে ভোরে টানা ভারী বর্ষণে মাটিরাঙ্গার সাপমারা এলাকাতেও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে আটকা পড়ে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসগুলো, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সড়কে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার। এদিকে টানা বর্ষণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় খাগড়াছড়ির বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় পানি উঠেছে। প্রত্যেক ডিপার্টমেন্টে ছুটি বাতিল করা হয়েছে এবং জনগণ যদি দুর্ভোগে না থাকে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, জনপ্রতিনিধি, আমাদের স্থানীয় প্রশাসন, সব ধরনের একযোগে কাজ করছে। যখন যেখানে অসুবিধা হচ্ছে আমরা ছুটে যাচ্ছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জ রূপগঞ্জের বড়পা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি 4তলা বাড়ি ঘিরে রেখেছে থানা পুলিশ ও পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। সকাল থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান জেলা পুলিশ। পুলিশ জানায় নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনায় এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু সময়ের মধ্যেই ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু হবে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, জঙ্গি আস্তানার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? তন্নি, শুরুতেই জানাতে চাই এই জঙ্গি আস্তানার যে বাড়িটি, 4তলা বাড়িটি 3তলা থেকে আজকে যে অভিযান হয়েছে সেই অভিযানে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা কিন্তু 3টি বোমা উদ্ধার করেছেন। তার মধ্যে 2টি বোমা কিন্তু ইতিমধ্যেই তারা নিষ্ক্রিয় করেছেন। সবশেষ যে বোমাটি রয়েছে সেই বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু তারা কাজ করছেন। ঠিক একটু দেখানোর চেষ্টা করছি, মাঠের মধ্যে একেবারে মাঝখানে তারা একটি বড় গর্ত করেছেন। সেই গর্তের মধ্যে যে সাদা ব্যাগটি রয়েছে সেই ব্যাগের
মধ্যেই হচ্ছে এই বোমাটি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বোমাটিও তারা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করবেন, সেই যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ করার কাজ করে যাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এছাড়া পুরো বাড়ির চারপাশে এখনো বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে প্রথম যে বোমাটি, সেই বোমাটি কিন্তু এই বাড়ির 3 তলায় ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দ, 2টি বোমার যে বিকট শব্দে পুরো এলাকা কিন্তু সেই শব্দ ছড়িয়ে পড়ে এবং অনেকটা শক্তিশালী বোমা বলে জানিয়েছেন বোম ডিসপোজাল যিনি ইউনিটের এবং অ্যান্টি টেররিজম ইউনিটের দায়িত্বে রয়েছেন জনাব সানোয়ার। তিনি এই দলটির পুলিশ সুপার হিসেবে কাজ করছেন এবং তিনি জানিয়েছেন যে এগুলো আইটি বোমা বলে তারা শনাক্ত করতে পেরেছেন। সবশেষ যে বোমাটি নিষ্ক্রিয় করার পরেই তারা আমাদেরকে পরবর্তী যে বিস্তারিত বিষয় সেগুলো সম্পর্কে জানবেন। তবে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি যে নেত্রকোনা থেকে যে জঙ্গি সদস্যকে আটক করা হয়েছিল এবং সবশেষ সোমবার কক্সবাজার থেকে যে নারীকে আটক করা হয়, তাদের দেয়া তথ্য মতেই এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার এই 4 তলা বাড়িটিকে তারা শনাক্ত করেছে। এই বাড়িটিতে একটি পরিবার থাকতো, আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। 40 থেকে 42 বছর বয়সী একটি পরিবার, একজন লোক তার পরিবার নিয়ে এখানে বসবাস করতেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়ে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি এই ঘটনায় কেউ আটক আছে কিংবা কাউকে আটক করা গেছে কিনা, সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তো বলা যায় যে এই অভিযানের এই যে সবশেষ বোমাটি তারা নিষ্ক্রিয় করার পরই আমাদেরকে বিস্তারিত জানাবেন যে যারাই এগুলো এখানে এনে রেখেছিলেন তারা আসলে কি উদ্দেশ্যে কিংবা কি ধরনের বিষয় এগুলো আরো রয়েছে সে সম্পর্কে জানাবেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে সানোয়ার আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন যে যারা এই জঙ্গি আস্তানাতে বসবাস করতেন তারা আনসার আল ইসলামের সদস্য এবং তাদের সাথে আরো কারা কারা রয়েছেন সেসব বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে, এইসব বিষয় কিন্তু নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জঙ্গি আস্তানায় যে অভিযান সে সবশেষ। তন্নি। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জঙ্গি আস্তানার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হুসাইন। বেনজির ইস্যুতে কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে জানান পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও জানান, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তদন্তে নেমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সাথে সাথে পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে। এ সময় পুলিশ বাহিনীতে অত্যাধুনিক সরঞ্জামাদি যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। রাজধানী বঙ্গবন্ধু মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আখতারুজ্জামানের রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল ডরমেটরি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। গতকাল সোমবার বিকালে ডাক্তার আখতারুজ্জামান ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য রংপুরে এসে ডরমেটরির F ব্লকের 6 নম্বর কক্ষে ওঠেন। রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন এই চিকিৎসক। মঙ্গলবার সকাল 11টার দিকে ডরমেটরিতে থাকা সহকর্মীরা দরজার সামনে রক্ত দেখে খবর দেয় পুলিশকে। দরজার কাছে লাশ পড়ে থাকলেও নাক, মুখ এবং কান দিয়ে রক্ত বের হওয়ার আলামত পায় পুলিশ। সেই সঙ্গে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। উনি কালকে 3:30টার দিকে ডুবছে আমার এখানে। আজকে আমরা সামনে গিয়ে এক স্যার বললো যে দরজার সামনে জানি ব্লাড, তো আমি উপরে যা দেখি যে হ্যাঁ ব্লাড পড়তেছে। আমি অফিসের সাথে সাথে জানাইছি, অফিস থেকে স্যারেরা আসছে, পুলিশেরা আসছে। তার দ্বিতীয় স্ত্রী বলছে প্রায় সময় অসুস্থ থাকলেও আত্মহত্যা করবে এমন পরিস্থিতি ছিল না তার। কী কারণে তার মৃত্যু হলো তার সুষ্ঠু তদন্ত চান স্বজনরা। এসে আমি দেখলাম আরও অনেকেই দেখেছে যে আসলে ওনার এই রক্ত, তারপরে দরজা ভেঙে ওনার লাশ আমরা দেখতে পারলাম। না, আমার কোনো সন্দেহ হচ্ছে না, কারণ উনি বিভিন্নভাবে অসুস্থ, ওনার লিভারের সমস্যা। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। পরবর্তী কার্যক্রম পুলিশের মাধ্যমে যে তদন্ত কার্যক্রম আছে সেটা পরিচালিত হবে। এখন আমরা এখানে সুরতাল কার্যক্রম আমরা পরিচালনা করছি। পুলিশ জানায় এটি হত্যা নাকি স্বাভাবিকের মৃত্যু তা উদ্ঘাটনে কাজ করছে তারা।
না, রক্তটা কেন আসলো এটা আসলে আমি তো মেডিকেল এক্সপার্ট না, যে আমি এটা না, এটি পোস্টমর্টেম সাপেক্ষে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এটা বলা যাবে। আঘাতের চিহ্ন আমরা এরকম কোনো ধরনের কিছু পাইনি। নীলফামারীর বাসিন্দা এই চিকিৎসক 2.5 বছর আগে রংপুরের শিমুলবাগে দ্বিতীয় বিয়ে করেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। কুষ্টিয়ায় এক প্রবাসীর 3 কোটি টাকার সম্পদ জোর করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে দখল করে দিয়েছেন ভাড়া, এমনকি তার পরিবারের সদস্যরা বাড়ির সামনে গেলে দিচ্ছেন হত্যার হুমকি। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী প্রবাসীর পরিবারটি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বিদেশ থেকে আমি একটা 3 তলা বাড়ি দিয়েছি, আমি সেই বাড়ি হলো ভাড়া দিতে পারছি নি। সেই বাড়ি আজ 9 বছর, আজ এই চেয়ারম্যানের ছেলে রাজনী আমার বাড়ি দখল করছে। কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের 21 বছর ধরে সৌদি আরবে থাকা প্রবাসী শেখ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে তার প্রায় 3 কোটি টাকা মূল্যের 3 তলা বিশিষ্ট বাড়ি সহ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা রাজন মোল্লা। ঝুলিয়ে দিয়েছে তালা, দিয়েছেন ভাড়াও। এমনকি ওই প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির সামনে গেলেও মারধর সহ হত্যার হুমকি দিচ্ছেন ওই প্রভাবশালী রাজন মোল্লা। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী প্রবাসীর পরিবার। আমি এ বিষয়ে কোর্টে রায় পাইছি, প্রশাসনের দিকটাও আমার পক্ষে আছে, কিন্তু আমি কোনো বিষয়ে কোনো কিছু বিচার পাচ্ছি না। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে হুমকি দিচ্ছে, মারে কাটা। আজ 10 বছর ধরে আমার ভাইটাও বিদেশ থেকে আসতে হচ্ছে না। স্থানীয়রাও বলছেন এই জমিসহ বাড়িটি সৌদি প্রবাসী শেখ আব্দুল্লাহর জোরপূর্বক দখল করে নিয়েছে প্রভাবশালী রাজন মোল্লা। জমি রাজন দখল করলে আছে, মানে ভাড়া ওই দেয় দিয়ে ও খায়। বিল্ডিংটা তো হচ্ছে যেই তালা মারুক না কেন, বিল্ডিংটা হচ্ছে শেকুর, এটা মালিক হিসাবে তারই, কোর্ট তাই বুঝবে, এটা অপরাধ আমি মনে করি। তবে জোরপূর্বক দখলের বিষয়টি অস্বীকার করে ওই প্রভাবশালী বিএনপি নেতা বলছেন 10 লাখ টাকার বিনিময়ে এই সম্পত্তি কেনার বায়নানামা করেছেন তিনি, তাই মেরেছেন তালা, দিয়েছেন ভাড়াও। এইটা অনেকজন টাকা পাবে, আমি তো একা তালা মারি নাই। আমার কাছে এসে বললো যে এটা বিক্রি করব, পরে উনি আমার কাছে 10 লাখ টাকা দিয়ে বায়না করছিল। আমি 10 লাখ টাকার বায়না করেছি। জি অবশ্যই, তা আপনারা আসলে দেখলে বুঝবেন। আর এ বিষয়ে পুলিশ বলছে এ ধরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। এই ঘটনার যারা শাস্তির অপরাধ করেছে তারা যেন শাস্তির সম্মুখীন হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং এই ব্যাপারে যতটুকু ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়ার আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রবাসীর এই সম্পদ জবরদখল মুক্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। পারিবারিক কলহ, গোষ্ঠীগত দাঙ্গা এবং আধিপত্য বিস্তার সহ তুচ্ছ ঘটনায় গেল 6 মাসে জেলায় প্রাণ গেছে 33 জনের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উৎকণ্ঠায় মানুষ। বিচারহীনতার সংস্কৃতি ও হত্যা ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ায় অপরাধ বাড়ছে দিন দিন। যদিও পুলিশ বলছে বেশিরভাগ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গেল 5 জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের 2য় বর্ষের ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে। এ ঘটনায় ঘাতক জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত জালাল হোসেন খোকাসহ 15 আসামি। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রেশ না কাটতেই গেল 16 জুন আখাউড়ার রুটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ আবুল হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিবেশীরা। পরে ঈদের দিন 17 জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় 7 জনের নামে মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ।
এমন নানা ঘটনায় শুধু জুন মাসেই প্রাণ গেছে 6 জনের। পুলিশের তথ্য মতে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পূর্ব শত্রুতার জের ধরে 10 জন, আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দাঙ্গায় 5 জন, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় 5 জন, পারিবারিক কলহে 6 জন, আর্থিক লেনদেন নিয়ে 4 জন এবং জমি দখলকে কেন্দ্র করে 2 জন সহ হত্যার শিকার হন 33 জন। নৃশংস এসব হত্যাকাণ্ডে চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ। নিহতদের স্বজনদের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও অধিকাংশ আসামি থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি সুষ্ঠু বিচার নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। আমার ছেলেটাই ছিল বেঁচে থাকার অবলম্বন, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে প্রকাশ্যে আমার ছেলেটাকে গুলি করে মারছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয়, এই বিশৃঙ্খলা থেকে, এই ধরনের থেকে সমাজটা বেঁচে যাবে। কোরবানির গরু উপলক্ষে একটা তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইকে নির্মমভাবে প্রকাশ্য আমার বাড়িতে কুবায়া হত্যা করিয়াছে। চোখের জল ফুরিয়ে যাচ্ছে, আমার বাবার খুনিদেরকে পাইতেছি না। সচেতন মহল বলছে রাজনৈতিক আশ্রয় ও পুলিশি তদন্তে ধীরগতির পাশাপাশি গ্রাম্য মোড়লরা হত্যাকাণ্ডের ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি করায় দিন দিন বাড়ছে এমন অপরাধ। আইনকে পাশ কাটিয়ে সামাজিকভাবে মীমাংসা করা হয়, ফলে কিছুদিন পর পরে এই ধরনের ঘটনা ঘটছে। মীমাংসার কারণে কিন্তু আইনের আওতায় তাদেরকে আইনের বিচার করা সম্ভব হচ্ছে না, যে কারণে আপনার অপরাধের প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে পুলিশ বলছে 31 হত্যা মামলার 29টি ঘটনায় জড়িত 57 আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। 29টি খুনের ঘটনায় উদ্ঘাটিত হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, অর্থাৎ মূল অভিযুক্ত যারা, তাদেরকে আমরা গ্রেফতার করে কোর্টে প্রেরণের সমর্থ হয়েছি। শিক্ষা সংস্কৃতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চাকরি প্রার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। মোহনা, আন্দোলনকারীদের দাবি কি, সড়ক অবরোধের কি প্রভাব পড়েছে জানাবেন? যেমনটা আপনি দেখতে পাচ্ছেন তরুণী আমার পেছনে এবং আমার আশেপাশের সবাই যারা জড়ো হয়েছেন এই শাহবাগ চত্বরে, তারা কিন্তু সকলেই কোটা বিরোধী আন্দোলনে দাঁড়িয়েছেন এবং বৃষ্টি মাথায় রেখেই কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং এরা সব বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু কোটা বিরোধী আন্দোলনের জন্য জড়ো হয়েছেন। আপনি জানেন 2018 সালের 4 অক্টোবর যে মুক্তিযোদ্ধা কোটা সহ জেলা কোটা, নারী কোটা সহ সেই কোটা প্রথা বাতিল করে কিন্তু একটি পরিপত্র জারি হয়। কিন্তু এই গত মাসের অর্থাৎ জুন মাসের 5 তারিখে সেই হাইকোর্টের রায় অনুযায়ী এই পরিপত্রটি কেন অবৈধ নয় সেটি হাইকোর্ট একটি রুল জারি করে এবং এরপর থেকে কিন্তু ছাত্ররা আন্দোলনের নামার আলটিমেটাম দেয় সরকারকে এবং 30 জুন পর্যন্ত এই যে রায় দিয়েছে সেই রায়টি বাতিল করার জন্য তারা সরকারকে বারবার আলটিমেটাম দিয়েছে এবং আলটিমেটাম দিয়ে কিন্তু তারা ক্ষান্ত হননি। তারা জানিয়েছেন যে তারা বলতে চেয়েছেন যে তারা যে কোটা প্রথার বিরুদ্ধে যারা প্রাক্তনরা ছিলেন অর্থাৎ 2018 সালে যারা আন্দোলন করেছিলেন তারা যেন হচ্ছে যে এই তাদের আন্দোলন সফল হয়েছিল এবং তাদের সফলতা ধরে রাখতে কিন্তু তারা আবার এখানে দাঁড়িয়েছেন এবং শাহবাগে দাঁড়িয়েছেন। এবং গতকালকে আমরা দেখেছি 1 জুলাই সহ এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা সহ ঢাকার বাইরে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছে এবং এখনো তারা এখানে মাঠে নেমেছে এবং এর ফলে কিন্তু শাহবাগ মুখী এবং শাহবাগ থেকে বের হওয়ার যে কয়টি রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শাহবাগ থেকে রমনা কিংবা শাহবাগ থেকে বাংলা মোটর যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রচন্ড যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং আপনি আমার কাছে সম্পূর্ণ জানতে চেয়েছিলেন যে ছাত্রদের দাবি কি, এখানকার একজন ছাত্রের সাথে আমি কথা বলতে চাই এবং জানাতে চাই যে তাদের আসলে দাবি কি। আপনারা জানাবেন, আপনারা 4টি দাবির কথা বলেছেন, সেই দাবিগুলো কি কি? আমরা মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই সরকারি চাকরিতে 56% কোটা, এটা সাধারণ শিক্ষার্থীদের সাথে স্পষ্ট বৈষম্য। আজকে আমরা মূলত 4টি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে 2018 সালের সরকারি চাকরিতে কোটা ব্যবহারের বাতিলের যে পরিপত্র সরকার প্রণয়ন করেছিল সেটা পুনর্বহাল করতে হবে এবং আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে 2018 সালের পরিপত্র বহালের সাপেক্ষে সংবিধান অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রাখতে হবে এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল
সকল গ্রেডে কোটা ব্যবস্থা, অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে সরকারি চাকরিতে একজন কোটাধারী একবারে অধিক 2 বার সেই হচ্ছে কোটা ব্যবহার করতে পারবে না। এবং আমাদের চতুর্থ দাবিটি হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে, কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। এই আন্দোলন কতদিন যাবত আপনারা চালিয়ে যাবেন? আমরা এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব এবং আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা সেটা করব। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আপনারা কেন দাঁড়িয়েছেন? আমরা মনে করি যে এটা আমাদের অধিকার, আমাদের বাঁচার অধিকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত এবং স্বাধীনতা অর্জনের পরেও সকল যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের দাবি আদায়ের জন্য। রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের সর্বস্ব ত্যাগ করে সকল কাজ রেখে তারা এখানে আসছে শুধু মূলত এই দাবিটি আদায় করার জন্য, যেটা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পদ্ধতি বাতিল করতে হবে, সে দাবি। তন্নি, শুনছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং আপনাকে যদি দেখাতে চাই এবং তন্নি দেখছেন যে সাধারণ ছাত্ররা কিন্তু দেশাত্মবোধক গান গাচ্ছেন এবং তারা কিন্তু একটি যে আন্দোলনের উদ্দীপনা যেটা আমরা বলতে চাই, এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই। এবং তারা দুপুরের পর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই আন্দোলনটি শুরু করেছেন। এবং আমরা শুনতে পেয়েছি এই আন্দোলনে তারা ততক্ষণ থাকবেন যতক্ষণ না তারা দাবি ছিনিয়ে আনতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের আন্দোলন নিয়ে অনেক শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন, সেই সাথে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের। দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে। কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। দ্রুত গতিতে এগিয়ে চলছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 86%। ডিসেম্বরে পূর্ণ উৎপাদনে এলে কেন্দ্রটি থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের বিদ্যুৎ খাতের জন্য একটি মাইল ফলক বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। 2019 সালের 31 আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে 27,000 কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীতে শুরু হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। করোনাসহ নানা প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। বর্তমানে দ্রুত গতিতে চলছে কনস্ট্রাকশন ও রঙের কাজ। আমাদের চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে বয়লার ইগনিশনের পরে যে এক্সজস্টটা যাচ্ছে। অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজ 92% শেষ হয়েছে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে, এটার এখন টেস্টিং কমিশনিং চলছে, সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলে আমরা যে পায়রা গোপালগঞ্জ ডবল সার্কিট ট্রান্সমিশন লাইন আছে 400 কেভি, সেই ট্রান্সমিশন লাইনে রেডিয়াল ভাবে সংযুক্ত হব। 4000 বাঙালি ও 1500 চাইনিজ শ্রমিকের নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলছে প্রকল্পটির কাজ। এখন শেষ পর্যায়ের টেস্টিং ও কমিশনিং এর কাজ চলমান বলে জানান প্রকল্পটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এরই মধ্যে 86% কাজ সম্পন্ন বলে জানান তিনি। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি, এবং ক্রমান্বয়ে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে আশা রাখি। এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে 1320 মেগাওয়াট, যা সরবরাহ শুরু হলে লোডশেডিং অনেকাংশে কমে যাওয়ার আশা দেখছেন প্রকল্প কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদেশি ফল আঙুরের এখন বাণিজ্যিক চাষ হচ্ছে কুড়িগ্রামে। জেলার রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন। 40টি জাতের চারা লাগিয়ে প্রায় 20টি জাতের অধিকাংশ গাছে এসেছে আঙুর ফল। এদিকে জেলায় আঙুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় এই ফল চাষের সম্ভাবনার কথা জানায় কৃষি বিভাগ। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান।
বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ রঙের আঙুর। 3 বিঘা জমির এ বাগানটি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে। 1 বছর আগে রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে আনা এক কৃষকের কাছ থেকে চারা সংগ্রহ করেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা। বাইকুনোর, গ্রিনলং, ডিকসন, মুনড্রপ সহ প্রায় 40 জাতের আঙ্গুর চারা সংগ্রহ করে জমিতে লাগিয়েছেন তিনি। 1 বছরে তার বাগানে প্রায় 20টি জাতের অধিকাংশ গাছে এসেছে আঙ্গুর ফল। প্রথমবারের ফল মানুষের মাঝে বিলিয়ে দিলেও এরই মধ্যে আঙ্গুর গাছের চারা বিক্রি করেছেন প্রায় 2,50,000 টাকা। পাশাপাশি ফল বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন এই উদ্যোক্তা। প্রায় 40টা জাতের বিদেশি আঙ্গুর চাষ করেছি। তো 9 মাসের মধ্যে আমার প্রায় 20টি জাতের ফলন এসেছে। আমরা যদি সবাই এই ফল চাষে এগিয়ে আসি এবং বাণিজ্যিকভাবে চাষ করি তাহলে অনেকটা আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের, সেই সঙ্গে দূর দূরান্তের অনেকেই তার বাগান দেখতে এসে চারা নিয়ে গড়ছেন নিজস্ব আঙ্গুর বাগান। কুড়িগ্রাম জেলায় আমরা আসছি বাগান মালিকের সাথে পরামর্শ করার জন্য, কি করে আমাদের বাগান আমরা কি করে করতে পারি, কিছু চারা সংগ্রহ করার জন্য। নতুন গাছ হিসেবে যে ফলন আসছে, আমরা আশা করি আগামী দিনে এর থেকে দ্বিগুণ ফলন আসবে ইনশাল্লাহ। আমদানি নির্ভরতা কমাতে দেশের বিভিন্ন জেলায় এই আঙ্গুর চাষ ছড়িয়ে দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এখান থেকে যে কাটিং বিভিন্ন জায়গায় যদি কৃষক পর্যায়ে সরবরাহ করা যায় তাহলে প্রত্যেক বাড়িতে পারিবারিকভাবে আঙ্গুর চাষ করে পুষ্টি লাভ করা যাবে এবং এই বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমানো যাবে। জেলায় 47,302 হেক্টর উঁচু জমি রয়েছে যা আঙ্গুর চাষের জন্য উপযোগী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দাবি আদায়ে অনড় অবস্থান, দ্বিতীয় দিনের মতো অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে, দুশ্চিন্তায় সাধারণ শিক্ষার্থীরা। টানা বর্ষণে ফেনীতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সুনামগঞ্জ মৌলভীবাজারে বন্যার অবনতি, রংপুরে ভোগান্তি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আস্তানা সন্দেহে একটি বাড়িতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অভিযান, বোমা ও অস্ত্র উদ্ধার। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত চান স্বজনরা, উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। কুষ্টিয়ায় এক প্রবাসীর 3 কোটি টাকার সম্পদ বিএনপি নেতার দখলে, বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেও মেলেনি সুরাহা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।